আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সম্পর্কে জেনেছি। আজ আমরা আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলো বন্ধুরা, আমরা আলোচনা করি। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুটি ভাগে ভাগ করেছি, একটি হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সটা হবে ইন্টারগেটিভ। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সটা হবে নেগেটিভ ইন্টারগেটিভ। আমরা আলোচনার মাধ্যমে শিখে নেব। আমরা জেনে নেব রুল 1। যদি কোনো সেন্টেন্স দুটো বাক্য, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব বিহীন, যদি কোনো সেন্টেন্সে আলোচনা করব, যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব বিহীন হয়, অক্সিলারি ভার্ব বিহীন, ইতিমধ্যে তোমরা অবশ্যই জেনে গেছো অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সগুলো কি। যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব বিহীন হয় সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। সেন্টেন্সটা শুরু হলো, কিন্তু সেখানে আমরা কোনো কারণ ইন্টারগেটিভ সেন্টেন্সটা মূলত আমরা শুরু করব অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সটা করলে আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। সেক্ষেত্রে আমাকে যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইন্টারগেটিভ করব সেটা নিয়ে আমরা বলে দিচ্ছি। ডু আমরা লিখতে পারি do not বা don't, doesn't, didn't, don't, doesn't, didn't plus subject plus ভার্ব থেকে। এই ভার্বটা হবে সবসময় ভার্বের ওয়ান রুট। ভার্বটা যেই ফর্মে থাকুক না কেন ভার্বটা হয়ে যাবে কি প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ভার্বটা কি ফর্ম হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস বাকি অংশ। এরপরে কি একটা কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু অবশ্যই তোমার এই সেন্টেন্সটা তুমি লিখছো, বাট কোশ্চেন মার্কের জন্য তোমার এই সেন্টেন্সটা হবে না, এটা তুমি মার্ক দিতে পারো। আমরা একটা আলোচনা যাই। আলোচনা হলো আমরা লিখতে পারি কেমন, we went to Coxbajar sea beach.
আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু কক্সবাজার সি বিচ। একটু খেয়াল করো, এই সেন্টেন্সটাতে কোনো প্রকার অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব যেটা আমরা বলি বা সাহায্যকারী ক্রিয়া যে নামে আমরা বলি না কেন, এই জাতীয় কোনো অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া নাই। তাহলে যেহেতু এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া নাই, সেহেতু আমরা এই এখানে ডু ডাজ ডিড, যেখানে অক্সিলারি ভার্ব থাকবে না সেখানে ডু ডাজ ডিড দিয়ে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু করতে হবে। এখন প্রশ্ন হলো, এই সেন্টেন্সটাতে আমি ডন্ট ব্যবহার করবো না, ডু ব্যবহার করবো না, ডাজ নট ব্যবহার করবো না, ডাজ ব্যবহার করবো, ডিড নট করবো নাকি ডিড করবো? এখানে সেন্টেন্সটি যেহেতু বুঝতে হবে উই ওয়েন্ট টু কক্সবাজার সি বিচ, সেন্টেন্সটি একটা অ্যাফার্মেটিভ, এটা একটা হাবোধক অ্যাফার্মেটিভ, এখানে কোনো নাবোধকের কোনো নেগেটিভ না। সেক্ষেত্রে আমার এই কি বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হয়ে যাবে নেগেটিভ। তাহলে সেখানে আমাকে ডন্ট, ডাজন্ট বা ডিড নট লিখতে হবে, ডিড নট লিখতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে ডন্ট, ডাজ নট, ডিড নট, এই ডন্ট, ডাজ নট, ডিড নট কিভাবে আমরা নির্বাচন করব? আমার সেন্টেন্সটা ডন্ট দিয়ে শুরু হবে, না ডাজন্ট দিয়ে শুরু হবে, না ডিড নট দিয়ে শুরু হবে? আমরা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে এই ডু, ডাজ, ডিড এর একটা ব্যবহার আমাদের ছিল। আমরা সেখানে কিন্তু সেই ব্যবহারটাতে এই কোন ভার্ব দুইয়ের সাথে কোন ভার্ব হয়, ডাজের সাথে কোন ভার্ব হয়, ডিড এর সাথে কোন ভার্ব হয়, আমরা সেটা লিখেছিলাম। এখন ডন কখন বসবে, ডাজন কখন বসবে, ডিড নট কখন বসবে, সেটি আমাদের এখন জানার বিষয়। ডু অথবা ডাজ থাকলে হবে, খেয়াল করতে হবে, ভার্বের ওয়ান থাকলে ডু অথবা ডাজ হবে। ভার্বের ওয়ান থাকলে একটু খেয়াল রাখে এদিকে, সেন্টেন্সে অনলি ভার্বের ওয়ান থাকে তাহলে সেখানে ডু হবে, ডু অথবা ডন্ট হবে, যেটি আমরা লিখি ডু অথবা কি ডন্ট হবে। আর ভার্বের শেষে কি ভার্ব প্লাস এস বা ইএস থাকবে, যদি কোনো সেন্টেন্সে ভার্বের শেষে এস বা ইএস থাকে, ভার্বের শেষে এস বা ইএস থাকে, তাহলে সেটাতে হবে ডাজ হবে, ডাজ বা ডাজন্ট আমরা যেটাই লিখি। আর যদি ভার্বটা টু হয়, ভার্বের দ্বিতীয় রূপ মানে পাস্ট ফর্ম হয়, তাহলে সেখানে আমরা ডিড অথবা কি ডিডন্ট লিখবো, ডিড অথবা ডিডন্ট লিখবো। এখন চলো বন্ধুরা, এখন আমার এই সেন্টেন্সে ভার্ব কোনটা নির্বাচন করতে হবে। এই সেন্টেন্সে ভার্ব হলো ওয়েন্ট, এই সেন্টেন্সে ভার্ব হলো ওয়েন্ট। তাহলে ওয়েন্ট কি, ওয়েন্ট ভার্বের কোন ফর্মে আছে আমাকে সেটা অবশ্যই জানতে হবে। তা আমরা জানি ওয়েন্ট হলো ভার্বের দ্বিতীয় রূপে আছে। কোন রূপে আছে? ভার্বের দ্বিতীয় রূপে। তাহলে এই সেন্টেন্সটা হলো যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে ভার্বের দ্বিতীয় রূপ থাকলে কি হবে, ডিড হবে। কি হবে? ডিড। কিন্তু আমরা কি ডিড লিখতে পারি? না, আমরা ডিড লিখতে পারি না। আমরা বলেছি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে ইন্টারোগেটিভ করতে হলে সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই কি লিখবো, ডিডন্ট। তোমরা অবশ্যই জানো ডিডন্ট, আমরা লিখবো ডিডন্ট। ডিডন্টের পরে কি হবে, সাবজেক্ট হবে। সাবজেক্টটা কি এখানে উই, ডিডন্ট উই। তারপরে কি হবে, ভার্বের ওয়ান হবে। এখন এই ওয়েন্টের ভার্বের ওয়ান কি, আমরা কোথা থেকে ওয়েন্ট আসলো সেটা আমরা জানতে হবে। গো থেকে আসছে, কোথা থেকে? গো, ওয়েন্ট, গন। তাহলে এটা ভার্বের ওয়ান হবে কি, গো, ডিডন্ট গো। তারপর বাকি অংশ আমরা লিখে দিয়েছি, বাকি অংশ কক্সবাজার সি বিচ, কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। ডিডন্ট উই গো টু কক্সবাজার সি বিচ। আমরা অবশ্যই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি, ডিডন্ট উই গো টু কক্সবাজার সি বিচ। এভাবে আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেট করব। যদি এরকম আরেকটা সেন্টেন্স আমাদের কাছে আসে, যে এরকম আসলো, she does not বা doesn't, she does not লিখতে পারি আমরা, she does not know him, সে তাকে চিনে না, এটা একটা নেগেটিভ। she does not know him। এখানে একটু সুবিধা আছে, সেটা হলো
আমার ডু ডাজ ডিডটাও আছে, সেই জন্য আমার জন্য একটু ভেরি ইজি হয়ে গেল। আর নেগেটিভ সেন্টেন্সটা ভেরি অ্যাফার্মেটিভ করতে গেলে সহজ হয়ে যায় যদি আমরা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে যাই। তো সেক্ষেত্রে আমরা এখানে ডাজ তো দেওয়াই আছে, সহজ হচ্ছে আমরা লিখতে পারবো ডাজ শি নট, উঠে যাবে, এখানে নট থাকবে না, বুঝতে হবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হলে সেখানে নট ব্যবহৃত হবে না। ডাজ শি নো, এটা খেয়াল রাখতে হবে। ডাজ শি নো হিম, she does not know him, does she know him? আমার অর্থটা একই হয়ে যাবে, যেমন she does not know him, সে তাকে চিনে না, does she know him, সে কি তাকে চিনে, প্রশ্নটা এরকম হয়ে যাবে। আচ্ছা, তারপরে রুল 2 কি বলছে, আমরা রুল 2 চলে যাই। নিয়ম 2, আমরা প্রথমে রুল 1-এ আমরা পার্ট একটু তোমাদের দেখাতে বলে যে এটা আমাদের পার্ট 4, আমরা পার্ট 3 পর্যন্ত শিখেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এটা আমরা শিখছি পার্ট 4। রুল 1-এ আমরা শিখেছি যেখানে অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব। এখন আমরা যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, অক্সিলারি ভার্ব যুক্ত। এখন কি অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। স্ট্রাকচারটা লিখে নিই। হ্যাঁ, যেমন অক্সিলারি ভার্ব থেকে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সরি নট হবে, আমরা নট লিখব, প্লাস সাবজেক্ট, বাকি অংশ লিখে আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেব। যেমন রহিম is an honest man, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা এটাকে ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে হলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ হাবোধক, এটাকে নাবোধকে আনতে হবে, যেহেতু ইজ আছে, কি আছে এখানে ইজ, তো অক্সিলারি ভার্বটা আগে বসবে ইজ। আর ইজ নট না লিখে আমরা এটাকে কন্ট্রাকশন যেটাকে বলে সংক্ষেপে, সেখানে আমরা ইজন্ট লিখব, ইজন্ট। তারপরে কি হবে সাবজেক্ট, ইজন্ট রহিম an honest man, isn't Rahim an honest man? Isn't Rahim an honest man? Clear? এভাবে আমরা অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা রূপান্তর করার চেষ্টা করি। আমরা রুল 3 চলে যাই। আবারও বলি, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম হলো অক্সিলারি ভার্ব নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ লিখে কোশ্চেন মার্ক দেব। রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান, ইজন্ট রহিম অ্যান অনেস্ট ম্যান। এভাবে আমরা যত রকমের সেন্টেন্স আসবে আমরা এভাবে লেখার চেষ্টা করব। আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, সহজ হবে। যেমন I have received a letter
এতটুকু লিখলাম। আই হ্যাভ রিসিভড এ লেটার, সেখানে আমরা কি লিখবো? হ্যাভেন্ট। কি লিখবো? অক্সিলারি ভার্ব হ্যাভেন্ট, সাবজেক্ট আই, হ্যাভেন্ট আই রিসিভড, এখানে কিন্তু ভার্ব যা আছে তাই থাকবে। হ্যাভেন্ট আই রিসিভড এ লেটার, সাবজেক্টের পর থেকে বাকি অংশ। এখন সাবজেক্টের পর থেকে যে অক্সিলারি ভার্বটা নেব সেটা তো অবশ্যই বসবে না, আমরা লিখছি সাবজেক্টের পর থেকে বাকি অংশ। সো এখানে সাবজেক্টের পর থেকে কিন্তু যে অক্সিলারি ভার্বটা আছে যেটা আমরা অলরেডি নিয়ে নিছি প্রশ্ন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে সেই অক্সিলারি ভার্বটা আমরা নেব না, পরবর্তী ভার্ব থেকে আমরা নেব। কারণ হ্যাভেন্ট আই রিসিভড এ লেটার। রুল 3, রুল 3 তে পড়বো আমরা যে এভরি প্লাস নাউন, যদি এভরি প্লাস নাউন দিয়ে কোনো সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে ইন্টারগ্রেট করব। সেটাকে ইন্টারগ্রেট করার নিয়মটা হলো, সেটাকে আমরা কিভাবে ইন্টারগ্রেট করব, আমরা লিখব হো দিয়ে হো প্লাস ডাজ, ডন্ট, ওর সাথে সময় ডাজন্ট হয়, ডন্ট হয় না, হো ডাজন্ট, ডিডন্ট, তারপরে আমরা লিখতে পারি কান্ট, কুডন্ট। লেখার পরে আমরা কি লিখব? ভার্ব থেকে, মূল ভার্ব থেকে বাকি অংশ, এটা ভার্ব থেকে বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক, প্লাস কোশ্চেন মার্ক। ফর ডাজন্ট, ডিডন্ট, কান্ট, কুডন্ট প্লাস ভার্ব প্লাস কোশ্চেন মার্ক। আমরা উদাহরণে চলে যাই। যদি আমরা এরকম লিখি, everybody wants to be happy, প্রত্যেকে সুখী হতে চায়। everybody wants to be happy, সেটাকে আমরা ইন্টারগ্রেট কিভাবে করব? everybody থাকলে কি লিখব? হো। এখন ডাজন্ট, ডিডন্ট, ক্যান, কান্ট, কুড নট, এটা আমরা কিভাবে লিখব সেটা আমাদের প্রশ্ন। আমরা ভার্বের উপর নির্ভর করে লিখবো। এখানে ভার্ব আছে, ভার্বের ওয়ান আছে, ভার্বের ওয়ানের সাথে একবার ইয়ে যুক্ত, তাহলে আমাদের অবশ্যই ডাজন্ট হবে। হো ডাজন্ট, হো ডাজন্ট, ভার্ব থেকে বাকি অংশ, ভার্বের ওয়ান থেকে বাকি অংশ। হো ডাজন্ট want to be happy, সহজে হয়ে গেল। হো ডাজন্ট want to be happy। আমরা যদি আরেকটা লিখি এরকম এক্সাম্পল, যদি লিখি আমাদের ক্ষেত্রে এটা হয়ে যাবে every mother loves her child। এই প্রশ্নটা আমরা লিখতে পারি, এটাকে দুইটা নিয়ম লিখতে পারি, আমরা দুইটা তিনটা নিয়ম লিখতে পারি। every mother loves her child লিখতে পারি, যে who does not love her child লিখতে পারি। আবার আমরা লিখতে পারি থেকে লাভ যেহেতু ডাজন্ট, এভরি মাদার লাভ হার চাইল্ড, সেটা আমরা লিখতে পারি। আমরা যে ডু ডাজ ডিড দিয়ে যে মূল ভাব দিয়ে শিখেছি, যেটা মূল ভাব দিয়ে শুরু বা ভার্ব দিয়ে শুরু, অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্স কিভাবে ইন্টারগ্রেট করা হয় সেটাও আমরা করতে পারি।
এটাকে আমরা এভাবে করতে পারি, সেটা হলো যে হো হো doesn't love her child question mark। আমরা এটাকে রুল 1 এর নিয়ে একটু শিখে দেখি। যে যদি থাকে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এই লাভসটা হলো যে আমরা বলছি ভার্ব শেষে এরপরে যদি হলে ডাজ হবে, কি হবে? আমরা এটা লিখতে পারি যেহেতু অ্যাফার্মেটিভ, ডাজন্ট এভরি মাদার, ডাজন্ট এভরি মাদার লাভ হার চাইল্ড, এটা লিখলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। ডাজন্ট এভরি মাদার লাভ হার চাইল্ড, আবার এভরি মাদার লাভস হার চাইল্ড, হো ডাজন্ট লাভ হার চাইল্ড, এটাও লিখলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। তারপরে রুল তৃতীয়তে আমরা চলে যাই। তৃতীয় রুল নিয়ম 4, নিয়ম 4-এ চলে যায়। যদি কোন সেন্টেন্সের নাম থাকে, সেন্টেন্সে নাম থাকে, নো ওয়ান থাকে, তারপরে নোবডি থাকে, নো পারসন থাকে, নো পারসন, যদি এই জাতীয় থাকে কোন সেন্টেন্সে নান, নো ওয়ান, নোবডি, এই জাতীয় সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ইন্টারগেটিভ করার নিয়মটা কি হবে? সেটাকে আমরা ইন্টারগেটিভ কিভাবে করব? সেটার ক্ষেত্রে সেন্টেন্সটাতে হবে এইটির পরিবর্তে, এগুলো পরিবর্তে হবে এনি, এনি প্লাস এনি ওয়ান, এনি বডি, এনি পারসন, যেটি হোক, নান, নো ওয়ান, নো বডি, নো পারসন, আমরা কি এনি ওয়ান, এনি বডি, এনি ওয়ান, এনি বডি, এনি পারসন, মানে এনি পারসন, এনি থাকবে, এনির পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা আমরা বসিয়ে দেব, এনি ওয়ান, এনি বডি, এনি পারসন। আমরা একটা এক্সাম্পলে চলে যাই, যেমন none can avoid, none can avoid death, কেউ মৃত্যুকে কি করতে পারবে না, সেটাকে আমরা কি লিখবো? যেহেতু আমার অক্সিলারি ভার্ব আছে কান্ট, নাম থাকলে এনি, নাম বলছে তাহলে আমরা এনি ওয়ান, নাম থাকলে এনি ওয়ান হবে, নাম থাকলে কি হবে? এনি ওয়ান, কান্ট এনি ওয়ান অ্যাভয়েড ডেথ। রুল দ্বিতীয়টা আমরা ফলো করব, কান্ট এনি ওয়ান অ্যাভয়েড ডেথ কোশ্চেন মার্ক, কান্ট এনি ওয়ান অ্যাভয়েড ডেথ। তো আমরা কি বললাম, যদি কোনো সেন্টেন্সে নান, নো ওয়ান, নোবডি, নো পারসন থাকে, তাহলে আমরা এনি ওয়ান, এনিবডি, এনি পারসন বা লিখবো, তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। যেমন নান ক্যান অ্যাভয়েড ডেথ, আমরা লিখেছি এটা আনসারটা কান্ট এনিওয়ান অ্যাভয়েড ডেথ। তারপর আমরা লিখবো যদি নেভার থাকে, আমরা রুল পড়ে রাখলাম, যদি কোনো সেন্টেন্সে নেভার থাকে, নেভার থাকলে ইভার হবে, নেভার থাকলে ইভার হবে সেন্টেন্সটাতে। আমরা আলোচনা করি এক্সাম্পল, তাহলে যেমন আমি নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যা কথা বলে না, আমি নেভার টেল এ লাই। আমরা এটাকে ইন্টারগেটিভ কিভাবে করব? আমরা ইন্টারগেটিভ করব নেভার থেকে টেল এ লাই। এখন দেখতে হবে আমার
এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব আছে, তাহলে কি হবে এখানে নিয়মটা হবে মূল ভার্ব থাকলে যেহেতু ভার্বের ওয়ান, তাহলে এখানে ডু হবে, কি হবে ডু। কিন্তু আমিরটা কি বুঝতে হবে, আমিরটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডু না হয় ডাজ হবে, কি হবে ডাজ হবে। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কিনা নেগেটিভ সেটা আমাকে নির্বাচন করতে হবে। এই সেন্টেন্স একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা লিখব কি ডাজ আমি। নেগেটিভ বা নেভার থাকলে নেগেটিভ সেন্টেন্স। ডাজ আমি, নেভার থাকলে কি লিখবো আমরা ইভার লিখবো। ডাজ আমি ইভার টেলে লাই, কোশ্চেন মার্ক, অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। ডাজ আমি ইভার টেলে লাই। আর যদি নেভার থাকে তাহলে আমরা কি লিখবো ইভার লিখবো। আবার যদি কোনো সেন্টেন্সে নাথিং থাকে, নাথিং থাকে তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো এনিথিং। আমরা লিখবো এনিথিং। যেমন nothing can prevent her, লিখলাম nothing can prevent her। সেক্ষেত্রে আমরা কি লিখবো, ক্যান যেহেতু আসলে অক্সিলারি ভার্ব আর নাথিং যেহেতু একটা আমার নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা লিখবো ক্যান এনিথিং, can anything prevent her, question mark, can anything prevent her, question mark। প্রিয় ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আরো অনেকগুলো নিয়ম আছে যেগুলো তোমাদের জন্য, তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ডের জন্য প্রযোজ্য নয়। আমরা এই পর্যন্ত যতগুলো নিয়ম শিখেছি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের, সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে অনুশীলন করবে, তাহলে আশা করি তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ডের জন্য এগুলো যথেষ্ট। তো আজ আর নয়, আমরা পরবর্তী ক্লাসে পার্ট 5-এ নিয়ে আসবো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। সে পর্যন্ত ভালো থাকি, আসসালামু আলাইকুম।